কালীঘাটে কালী পুজো দিতে গেল, সোনামণির চুলের হাওয়া লাগলো কালীর গায়ে। কালী ডেকে বলে, তাই ওই চুল কেটে যদি একটু হাওয়া দেয় তাতে আমি বড় আনন্দ পাই। বাহ! স্বপ্ন যোগে কালী এসে ডাক দিয়ে বলে পুরোহিতের পাশে, কালকে যে ছেলেটা এসে আমায় পুজো দিয়ে যায়, তুমি আমার কথা নিবা, ওর চুল কেটে একটু হাওয়া দিবা, ওর চুলের হাওয়া পেলে আমি মনে আনন্দ পাই। বাহ, ভালো ভালো। এই যে চুলের হাওয়া লাগলো কালীর গায়ে, কালী ডাক দিয়ে বলে পুরোহিতের ঠাই চুল কেটে একটু চামড় বানাইয়ে হাওয়া দেওয়া চাই। মাঝে মাঝে একটু হাসা বানি, তবে বাজে কথা তো আমি বেশি কই না। যা শুনলে কাজ হয়, ভালো কথা শুনে যদি পড়ানো যায় তাহলে ওই জগতে যাই কিছুটা কাজ হয় নাকি? ও আকাম করেও মরে গেলি যদি হরি কথার মধ্যে দিয়েও যায়, কিছু না হলে কিছু পায়। এই জন্য বাজে কথা বলে দরকার নাই। কি কইছে তার গোসাই, আমারে আদরিয়া যদি কেউ করে কুকর্ম, তবুও মনে রাখি সয় মহাধর্ম। এই একটা কথা মনে রাখবা, আমারে ভালোবেসে মানে আমারে আদরিয়া যদি কেউ কুকর্ম করে সেই কর্ম মহাধর্ম হয়, আর আমারে অনাদরে কেউ যদি ভালো কর্ম করে সেটা কুকর্ম হয়। এই চরিত্র, এই জন্য ভালোবাসো তারে। যদিও ব্যবসা করে শয়তানি করে 2 টাকা আনিছো কারো দাঁড়িয়ে আনতে যাইয়ে না, কাজ তো মোটে ভালো না। যদিও আনিয়ে ফেলা, ওটা নিজে খাইয়ে না, ঠাউনি কম আনিয়ে ফেলাইছি, তোমার দিলাম আমিও খাবো না, নিজে খাতে যাইয়ে না। ঠাকুর বলেছে তাই সদা সত্য পথে চলা চাই। ওই চুলের হাওয়া কালীকে দিতে হবে। পুরোহিত গিয়ে চূড়ামণির কাছে বলল, চূড়ামণি শিরোমণি ওরা থাকে কুমারটলি, কলকাতা কুমারটলির পাশে ভাড়া ঘরে থাকতো। আর যে থানায় চাকরি করতো ওই থানার নাম ছিল কাতোয়ালি থানা। 2 ভাই দারোগার চাকরি করত। কালী চুল চাইল, চূড়ামণি বলল কি দাদা এ চাকরি আমি করবো না, এ কালীঘাটে আমি থাকবো না। বলে কেন? বলে চাকরি ছাড়িয়ে দেবো কিন্তু তবু চুল আমি দেবো না। কি লোক বুঝিস, দারোগার চাকরি ছাড়িয়ে দিয়ে বাড়ি যাচ্ছে, চুল দেবে না বলি। এইরকম লোক আছে। নৌকা করে নদী পথে যাচ্ছে, নৌকার মধ্যে বিশুচিকা শুরু হয়ে গেছে। বিশুচিকা মানে প্রায় কলেরার কায়দা, যারে হাগা আর বমি কয়। বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, 1 বার হাগা 2 বার বমি থাকলো তো জাগা জমি। কি ঠিক কিনা? ওই যে মরক দত্ত এক সাইকে সাফ হওয়া দত্ত। শেষ ওই ডাক্তারের মতো কায়দা হতো, যে ফিসনদার আমি আর বলবো না। এখন ওই নৌকার মধ্যে শিরোমণি দেখে তাই খড়গ নিয়ে কালী দাঁড়ায় আছে। শিরোমণি চূড়ামণিকে বলছে, ভাই আসলে তো রোগ না, চল চুল টুক দিয়ে আসি। এই কালী দেখ খড়গ নিয়ে দাঁড়ায় রয়েছে, ওই রোগও পাদাইছে। বলে ঠিক আছে চল যাই। মরে যায়। শিরোমণি বলে তাই পরানি যদি বাড়ে যায়। এই যে চূড়ামণি শিরোমণি নৌকায় এসে চূড়ামণি চুল কেটে দিল কালীর পায়ে, রোগ সেরে গেল, চূড়ামণি ভালো হয়ে গেল। কুমারটুলি গিয়ে চূড়ামণি শুয়ে পড়লো, কালী গিয়ে মাথার সামনে বসলো। বলে তুই তো আমার কিছু দিলি, আমি তোরে কিছু দিতে চাই। বলে কি দিবি? বলে আমি তোর ঘরে কন্যা হয়ে যাব। বলে মাইয়ে মানুষ আমি নেব না, তোর মতো কালী তারা মাইয়ে নেবো, পরে যে কয় লাখ টাকা খরচা করে বিয়ে দেবো ও সাথে আমি পারবো না। বলে যদি ছেলে হয়ে যাই, বলে আমাদের বংশে ছেলে নাই, যদি একটা ছেলে পাই তোরে নিয়ে যাই। বলে যা, আমার স্বামীর রুদ্র অংশের 1 অংশ তোদের বাড়ি যাবে। বলে কার ঘরে যাবে? বলে আমার নাম কালী, এর অর্ধ অক্ষর যার মধ্যে রবে সেই ঘরে যাবে। কয়াকার লয় রশ্মি কালী আর কয়াকার শয় রশ্মি কাশী, তাই তো? এই যে কাশীনাথ আর কালী, ওই কয়াকার মিলে গেল। ওই ঘরে আদ্যা শক্তির মহামায়ার আশীর্বাদের জোরে
কাশীনাথের ঘরে আদ্যা শক্তির আশীর্বাদে রুদ্রবংশ হয়ে জন্মগ্রহণ করেছিল। যেদিন ঢাকেশ্বরী মন্দিরে তার গোসাই কবি গায়, জানো, কালী নিজে রাত্রে অষ্টাদশ স্তবক, সংস্কৃত স্তবক কালী নিজে দান করেছিল তার গোসাই। বলে এইটি তোরে দিয়ে দিলাম, তুই এইটি যদি ভালোভাবে অধ্যয়ন করতে পারিস, সেইটা বলে ডাক দিবি যারে, তোর বাবা হরিচাঁদ থাকবে তোর ধারে, যা। স্বয়ং কালী যারে অষ্টাদশ স্তবক দান করেছিল, যে মাত্র 16 বছর বয়সে কবি গান গেয়েছিল, যার মুখের কথায় মরা বেঁচে ছিল, যার মুখের কথায় অনন্ত পাগল, অনন্ত পাগলের মার বয়স তখন 70 ইয়ার, 70 বছর। তার গোসাই ওই বাড়িতে খেতে গেল। অনন্ত পাগলের মা বৃদ্ধ অবস্থা, 70 বছর। অনন্ত পাগলের বাবার বয়স তখন 80 বছর। প্রণাম দিয়ে তারকের পায়ে ডাক দিয়ে বলে, ওই মায় আর বেশি দিন বাঁচবো না, তারক কখন যেন চলে যাই, আর তোর সাথে দেখা হয় কিনা। তারক বসে বলল, মা চলে যাবি মানে? বলে, আমার 70 হয়ে গেল, তোর বাবার বয়স 80 হয়ে গেল, এখনো তো ছেলে মেয়ে নাই, আর তো হবে না, হওয়ার বয়স নাই, তাহলে এই দেশ ছেড়ে ওই দেশে যেতে হয়, যাওয়ার আগে তোদের দুটো অন্ন সেবা দিয়ে যাই। তার গোসাই বলে, তাই আমি যদি হরিচাঁদের ভক্ত হই, মনের কথা খুলে কই, সামনের বছর তোর পেটে একটা ছেলে হবে, যা। সেই 70 বছরের বুড়ির ঘরে জন্মেছিল একটা ছেলে, তার নাম অনন্ত পাগল। এই আলোচনা করতে করতে রাত 12টা বেজে যায়। আবার এর মধ্যে এরা গল্প দিয়ে কোন সময় কাটায়, আমি তো খুঁজেই পারলাম না। আমি এটা গল্প দিয়ে আর সময় পাই না যে কোন সময় দেব, এই ভালো কথা কব নয় ফাজিল কথার মধ্যে যাবো। আই কও, এইগুলো ঠিক হচ্ছে না, এই ফাও গল্প দিয়ে সময় কাটানো যায়? তাহলে দাঁড়িয়ে বলি, সবার ঠাই এ কথা তো মিথ্যা নয়। চণ্ডীদাসা রজকিনীর ওই ভজন, বামাচারীর ভজন জারি কয়, পরবর্তীতে এই ধর্মটাকে নষ্ট করে দিয়েছিল। এই ভজন দুইজন, এই দুজনের সৃষ্টি কেমন? রাসমঞ্চ দর্শন করতে গিয়েছিলেন স্বয়ং ভোলা পঞ্চানন দর্শন করতে গেল। রাসের অধিকারী কারা হয়? অশ্বিনী গোসাই লিখেছে, মনে আমার বড় অভিলাষ, সহস্র কুঞ্জেতে সাজাবো মহারাস, হবে শান্তি হরি রূপে প্রকাশ, এ রূপে করেন যদি রাসবিহার, মনে এক বাঞ্ছা ছিল, ঘটল না আমার। আমি যে কথাগুলো বলছি বোঝা যাচ্ছে কি? কি রাস? রাস কারে কয়? একজনে এই যে রাস ব্যাখ্যা করতেছে কীর্তু নিয়ে, সে কেটা আমি জানি, বলছে রয়াকারের রাত ধন্তিনীশ্বর রাস, মাঝখানে আকার দিয়ে কি যে আকাম ঘটাইছে, রসের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, এই যে জম্বের রাস বুঝিছে। ওই আকারের মাঝে বুঝো, রসের মধ্যে আকার, তবে রসের ধরে আকার। রস হচ্ছে পিতৃসত্তা বিন্দু, এই বিন্দু সত্তাকে ধরে রাখতে রাখতে একসময় আকার ধরে। প্রতিনিয়ত কেউ যদি যায় নারীর দ্বারে, তার দাঁতু যায় পাতলা হইয়া, কেন জলের মতো ফ্যান ফ্যানাইয়ে ভরে, এটা পরিষ্কার কথা শুনে যাও। আর ওইটাকে যদি কেউ আটকায় রাখতে পারে, 3 মাস পরে যদি কেউ যায় নারীর দ্বারে, দেখবা কতটুকু ঘনীভূত হয়েছে তোমার শরীরের ভিতরে, হয় কি না? কথা প্র্যাকটিক্যালি করছি, যাও নাই নাকি? 2-1 বার যাও নাই, তা গিটি জুল দিবা না, এরা কাঠার মতো বসে রয়েছে ছাতা, মনে হয় যে মোটে যাও নাই। ও আমি জানি কয়জন, হ্যাঁ লবি কথা ছাতা, তুইও তো ওই দলের একজন। কথা কোষ, তাহলে পিতৃসত্তা বিন্দু সত্তা জলের মতন, ওরে যদি ধরে রাখো মনের মতন, যত ধরবা তত আকার গঠন হবে। আখের রস জলের মতো থাকে, জাল দিলে গুড় হয়, গুড়টাকে আবার রিফাইন করলে চিনি হয়, চিনিটাকে রিফাইন করলে মিশ্রি হয়, মিশ্রিকে রিফাইন করে সেটা মিশ্রি পায়। এই যত ধরে রাখবা তত আকার ধরবে। অখণ্ড একটা চন্দ্র উদয় হবে। সহস্রাতে যখন পূর্ণ চন্দ্রের উদয় হয়, এই জন্য বলেছে মনে আমার বড় অভিলাষ, এইটাকে বলে সহস্রাত। আমি সহস্রাতে মিলাবো চাঁদের বাজার, চাঁদে চাঁদে বাজার হবে। 1 বিন্দু পিতৃসত্তা নারীর কাছে করলে ক্ষয়, তাতে 4 থেকে 5 কোটি শুক্রকীট থাকে রে ভাই।
এই শুক্র কীটগুলো যখন নক্ষত্রের মতো হয়, এই জন্য শ্রীঘোষাই লিখেছিলেন কি, ভক্তগণ হইয়া তারা আমার হরিচাঁদকে ঘিরে সবে দাঁড়াবে তারা, সেই রূপের দিয়ে নয়ন তারা, আনন্দের রূপরসে খেলবো সাঁতার, মনে এক বাঞ্ছা ছিল ঘটলো না আমার। কয়বার তারা লেখছে দেখছো? এগুলো ভালো করে বুঝতে হবে তো। 3 বার তারা লেখছে। ভক্তগণ হইয়া তারা, এ তারা মানে অনেকজন, ভক্তগণ হইয়া তারা, তারা কয়জন কনে গেল কয় না, এই অনেক কয়জন, ভক্তগণ হইয়া তারা হরিচাঁদকে ঘিরে সবে দাঁড়াবে তারা, হরিচাঁদকে ঘিরে এইবার দাঁড়াবে তারা। এই তারা মানে হচ্ছে নক্ষত্র। পিতৃসত্তা বিন্দুকে ধরে রাখলে প্রথমত জলের মধ্যে থাকে শুক্র কীট অবস্থায়, এটাকে যত ধরে রাখে আস্তে আস্তে একটা নক্ষত্রের মতো হয়, এর পাওয়ার বাড়ে। এই জন্য সাধকের কাছে গেলে যদি কারো ছেলে মেয়ে না হয়, সাধকে বলে তাই 1 বছর ব্রহ্মচর্য পালন করবা, কেন? ওইটাকে ধরে রাখবা, আস্তে আস্তে তোমার শুক্র কীটটা একটু পাওয়ারফুল হবে নাকি, তাই কয় তো সাধকে দেয় না, এই 6 মাস দুইজনে আকাম করবি না, দুইজনে 2 খাটে থাকবি, 6 মাস পরে যাবি। এর মানে কি, ওই যে তোর মধ্যে যেটা আছে আস্তে আস্তে বাড়বে, ওর মধ্যে সুপ্রিম পাওয়ার হবে, 6 মাস পরে একবার যাবি, ওইটা শর্ট করে ধরে বলবে। কথা বোঝো, বুঝেছিস? এই জন্য বলছে ভক্তগণ হইয়া তারা হরিচাঁদকে ঘিরে দাঁড়াবে তারা, মানে এরা নক্ষত্রের মতো হবে, সেই রূপে দিয়ে নয়ন তারা। এই যে নয়ন, এর আর এক তারা কয় ভিতরে, তাহলে 3টে তারা। এটাকে যত রসকে যে যত ধরে রাখে, রসের আকার যদি ধরে, সে রাসের অধিকারী হতে পারে। কথা বুঝিস? এটা পরিষ্কার। ওই যে রাত 12টার সময় যাই নাচ দিয়ে আসলাম, রাস দিয়ে আইছি, কি যে রাস বোঝেও নি, বাড়ি এসে 2 জন রাসে গাই জুড়িছে, রাস দিয়ে আইছে বাড়ি। যে রাস দেখার পরে ভোলানাথ নিজে জট 2টো দিয়েছিল, সেরে রাধার পায়ে একটা, কৃষ্ণের পায়ে। আমি কেন আলোচনা করছি, বিষয়টা বুঝবার তো। একটা জট ছিঁড়ে দিল রাধার পায়ে, আর একটা জট ছিঁড়ে গেল কৃষ্ণের পায়ে। 2টো জট লাফালাফি শুরু করে দেয়। যে ছিল রাধার পায়ে, ভোলানাথ বলল তাই তুই হবি রজকিনী, আর তুই যে কৃষ্ণের পায়ে তুই হবি চণ্ডীদাস। এই রাস রস তত্ত্ব যা কলিতে বিলাবিতা, এদের জন্ম কোন জায়গায়? খালি খালি চণ্ডীদাস 14 বছর বর্ষি বাইছে একটা পানের খিলি দিঘা। ও ল্যাঠা মাছে কি খায়? অন্য মাছ তো দূরের কথা, ল্যাঠা মাছ তো হাবাইতে মাছ। ও কেঁচো দেও আর আটা দেও, ও যা পাবে তাই খাবে, তাই পানের খিলি খায় না। কোন মাছে পানের খিলি খায় তাই পাও? চণ্ডীদাস বসিতে পানের খিলি দিয়ে 14 বছর বসি বাইছে, ওই খিলির ছাতা বাইসিয়ে বেড়ায়। 14 বছর ধরে বাড়ছে। আর অপর ঘাটে রজকিনী কাপড় কাছে। 14 বছর পরে একদিন রজকিনী বলছে চণ্ডী ঠাকুরের দ্বারে, ও ঠাকুর বসি তো বাউ বারে বারে, মাছও তো একটাও দেখি না, ঠক কি মানে? চণ্ডীদাস কয় 14 বছর পরে আজকে কেবল একটা ঠকত দিয়েছে। কি প্রেম বোঝো? 1 মাসের মধ্যে নেটাই ঘাটাই আর গোষ্ঠী শ্রাদ্ধ করে ফেলা, ব্যাপারটা কি? আর 14 বছর কেবল বসিতে একটা ঠক মারছে। রজকিনী একদিন জ্যোৎস্না রাত্রে দাঁড়ায় আছে, চণ্ডীদাস যে জড়ায় ধরছে। রজকিনী বলছে দাঁড়াও। জড়ায় ধরলে কেন? বলে জ্যোৎস্নার চন্দ্রের আলো তোমার বুকের উপরে পড়লো, কি সুন্দর দেখা গেল, ঠিক থাকা যায়? বলে ঠিক আছে, যা পারো তাই করো, একটা ছুরি দাও, আমি আগে মরিয়ে যাই, যা পারো করিয়ে নি, আমার কি দরকার নাই। বলে এইরকম প্রেম চাই না। বলে তাহলে আমারে আর শুয়ে না। কি প্রেম বুঝেছ? রসের আকার ধরাইছে তারা। 2 জনে কবু হয় নাই মধুর মিলন। এই প্রেমের শিরোমণি তারা 2 জন। পরবর্তীতে এই বইরে গিরে ইয়ে করতে গেল, নেটায় নল। তারও গোসাইতে লিখে গেল কি, ধন্য ধন্য অবতীর্ণ চৈতন্য গোসাই, প্রেম দ্বারা উদ্ধারিল, নামে প্রেমে মাতাইল উদ্ধারিল জগাইয়ার মাধাই, সেই নাম প্রেম মধ্যে কলি প্রবেশিল, প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হইল।
মহাপ্রভু নাম প্রেম দিয়ে জগৎ মাতাতে চাইল, কিন্তু তার মধ্যে কলি ঢুকে গিয়ে এই নারীকল ঘটালো। প্রকৃতি মানে নারী, তার কাছে বিন্দু প্লাবিত হইল। এই জয়খানে পশাগৃহী তৈরি হয়ে গেল। নিজের বউ দিয়ে ছেড়ে পরের বিধবা নিয়ে ভজন করে, তার মধ্যে দিয়ে ভজন গেল নষ্ট হয়ে একেবারে। যে কারণে হরিচাঁদ ঠাকুরকে পরবর্তীতে আসতে হয়েছিল। কথা বোঝা যাচ্ছে নাকি? এর পরিষ্কার। এত সুন্দরভাবে তারক গোসাই যা লিখে গেছে, এই যদি খালি পাঠ করে কেউ বসে বসে আর বোঝে, তার আর কোনো গ্রন্থ পড়তে হবে না, ওর মধ্যেই যদি খালি খোঁজে। আজকে সেই দিন তারকের আমার জন্মদিন। কথা কর না কেন? ছাতা টু কবা না যে হ্যাঁ ওইটা গাও, তাই বোঝে ছাতা কি যে কয়। হ্যাঁ দে ডলে বাড়ি। আমার গুরুচাঁদ পতিত পাবন, পতিতের জীবন। আলোচনা যার উপরে, তার উপরে গান না হলি হয় নাকি? এটা কিরম হয় না? বিয়ের সময় বিয়েতে গেছি, সে টোপর যদি না থাকে বেতাল হয় না? আতা খুন্তি নিয়ে বিয়েতে যায়, এটা বেতাল হয় না? সাতা বোঝে না, এটা কইয়ে ফেলা। গুরুচাঁদ পতিত পাবন, পতিতের জীবন। তার ঋণ শোধানো না যায়। হায় সকলে দাও আমার গুরু চাঁদের জয়। বলো হরিচাঁদ কি? দুই বাহু তুলে সবাই হরিচাঁদ কি, গুরুচাঁদ কি, হরিচাঁদ কি, গুরুচাঁদ কি, শান্তি মাতা কি, সত্যভামা কি, তারকেশ্বরী কি। গুরুচাঁদ পতিত পাবন, পতিতের জীবন। গুরুচাঁদ পতিত পাবন, পতিতের জীবন। উলুধ্বনি উলুধ্বনি। সর্বহারা সর্বহারা হয়ে কাঁদে এ পতিত জাতি। এদের উদ্ধারিতে এলেন ভোলা পশুপতি। দিয়ে শিক্ষার আলো আধার ঘুচালো, দিয়ে শিক্ষার আধার ঘুচালো। প্রাণের ঠাকুর দয়াময়। নিজের সর্বস্ব বিলাইয়ে দিয়ে প্রাণের ঠাকুর গুরুচাঁদ দিবানিশি করিয়াছে এই পতিতের কল্যাণ। কি করেছে গুরুচাঁদ ঠাকুর? শোন, 4 যুগ ধরে যে অনুন্নত সম্প্রদায়ের মানুষ সমাজ এবং ধর্ম থেকে যারা বঞ্চিত, যারা অবহেলিত লাঞ্ছিত, যারা সমাজে কোনো অধিকার পায় নাই, যারা কোনো স্কুলে ঢুকতে গেলে যাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, আজকে সেই মানুষগুলোকে নতুন জীবন দান করেছে আমার ঠাকুর। আপনি যদি কোনো বৈষ্ণব হন, আপনার আগে উচিত
যদি শিডিউল কাস্ট ঘরে জন্ম নিয়ে অনুন্নত সম্প্রদায়ের মধ্যে জন্ম নিয়ে থাকেন, আপনি বৈষ্ণব বলেও আপনার উচিত আগে গুরুচাঁদ ঠাকুরকে একটা প্রণাম করা। যদি বলেন কেন? গীতা একটা ভালো ধর্মগ্রন্থ, গীতা জ্ঞান, গীতা পড়লে অনেক জ্ঞান পায়, জ্ঞান বাড়ে। অবিনাশী তদ্বিদ্ধি সর্বমিদং ততম বিনাশম ব্যয়স্য না কচ্চিৎ কুপ্ত মুহূর্তে। আত্মার বিনাশ হয় না, আত্মা অবিনাশ্বর। গীতায় লিখেছে, ভালো কথা তো। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুভূর্মা তে সঙ্গহস্ত কর্মাণি। ভালো কথা তো। আপনি জানলেন কিভাবে? এই যে আমি যে গীতা পড়ে আজকে গীতার বাণীগুলো বলছি, আমাকে পড়তে হয়েছে তো। আমি না পড়লে তো এগুলো পাইনি, তাই তো? আমার শিক্ষা গ্রহণ করতে হয়েছে। আমার তো কোনো অক্ষর জ্ঞানই ছিল না, আমাকে কোনো স্কুলে ঢুকতে দেওয়া হতো না। তাহলে আমার যখন অক্ষর জ্ঞান ছিল না, আমি কোনো অক্ষর জ্ঞান পাইনি, আমি গীতাটা পড়তে পারতাম কিভাবে? তাহলে যিনি আমাকে অক্ষর জ্ঞান পাওয়ার সুযোগ করে দিয়েছিলেন, যিনি আমাকে যাতে আমি শিখে এবং গ্রন্থ পড়তে পারি সেই সুযোগটা করে দিলেন, তিনি গুরুচাঁদ। তাহলে আমি যে গীতা পড়ছি তিনি সুযোগ করে দিয়েছিলেন, তাই গীতার জ্ঞান আমি পেয়েছি। তাহলে গীতাটা পড়ার আগে আমার ভাবা উচিত যে অমূল্য গীতা আমি পড়তে পারছি, যার জন্য তার একটা প্রণাম করা আমার দরকার। সে আমি বৈষ্ণব হলেও তাকে একটা প্রণাম দেওয়া উচিত। বোঝা যাচ্ছে কি? কেউ বলছে ৪৫০০, কেউ বলছে ৩৫০০ স্কুল করেছিল গুরুচাঁদ ঠাকুর। ৪৫০ ছেড়ে দেন না, ৩৫০০ মানে একটু বিষয় না। নিজের জীবনে সব ত্যাগ করেছিল। ওরাকান্দিতে যত টাকা আসতো গুরুচাঁদ ঠাকুর নিজে কোনোদিন খায় নাই রে বাবা। ও আর জীবন হয় না, যারে হারাইয়েছি তার পাওয়া যায় না। এখন তিনি তো কোথাও যান না, আছে তো আমাদের ভিতরে। ওরাকান্দিতে যত টাকা আসতো সব টাকা এক জায়গা গোছাই রেখে মহেশ ব্যাপারী, বিচরণ পাগল, তারপরে শেষ জীবনে গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে যিনি থাকলেন নব ঠাকুর, এদের কাছে টাকা দিয়ে বলতো কি, এই কি দেখ দি এটা কোন জায়গাটা স্কুল করা যায়, এই টাকাটা নিয়ে একটা স্কুল করে দে। দেখ দি কোন জায়গা আমার মানুষগুলো ট্রিটমেন্ট হতে পারছে না, একটা স্বাস্থ্যকেন্দ্র খোলা যায় নাকি। হ্যাঁ মহেশ, কি এরা তো চাষবাস করে খায়, ছেলে মেয়ে পড়াতে পারবে না রে মহেশ, একটু ব্যবসা করানো যায় এগে। বলে বাবা কি করবা? বলে কটা পানসি নৌকা বানা দি। কয়েক হাজার পানসি নৌকা বানাইয়া একটা পানসি নৌকা ১০ জন ১২ জন করে সেট করে দিত, যে তোরা এই ১২ জন একটা ব্যবসা কর, তোরা ১২ জন ব্যবসা কর, পয়সা যা লাগবে আমি দেব, আমার টাকা না, ওরাকান্দি তোরা দিয়ে যাস, সেই টাকা তোকে দেব, মূলধন ঠিক রাখবি, ব্যবসা করে সংসার চালাবি, খাস না খাস ছেলে মেয়েগুলো মানুষ করিস, একদিন তোরা জগতের আলো দেখতে পারবি। হরি হরি হরি। আপনি ভাবতে পারেন ১৯০৬ সালের আগে যে সমাজের লোকের একটা চাকরি ছিল না, অল ইন্ডিয়া বেসিক, একটা লোকের চাকরি ছিল না এই অনুন্নত সমাজে। প্রথম চাকরি ১৯০৫ থেকে ৬ সালের মধ্যে চাকরি পেয়েছিলেন শ্রী শশীভূষণ ঠাকুর। প্রথম চাকরি গুরুচাঁদ ঠাকুরের বড় ছিল। আর আজকে এ পর্যন্ত কত বছর হয়েছে? ১৯০৬ সাল থেকে আজকে ২০২৫, কত বছর হয়েছে? ১১৯ থেকে ২০ বছর, তাই তো?
আপনি এখন দেখেন তো, এমন কোনো স্টেট নাই, এমন কোনো রাজ্য নাই, এমন কোনো দেশ নাই, এমন কোনো ডিপার্টমেন্ট নাই যে সেখানে আমার সমাজের মানুষ নাই। গুরুচাঁদ ঠাকুর খালি একটা কথা বলেছিল, কি জানিস, মারামারি করে জয় করা যায় না, এত ধর্মের দিকে ঝুঁকিস না, মূল ধর্মকে জানতে গেলে আগে শিক্ষাকে অস্ত্র করতে হয়। শিক্ষা নেই, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হলে দেখবি ধর্ম কি, তখন সব ভুলে যাবো। এরা যা বলেছে, এরা তোদের যা শিখাচ্ছে, এগুলো ধর্ম না। কোনো শিডিউল কাস্ট মন্দির শুয়ে দিলে সেখানে ভগবান থাকবে না, এগুলো কোনো ধর্ম নাকি? একজনের বাবা মরে গেল, মেয়ে ছেলেটার চুল 2 আঙুল কেটে দিলে তার সুস্থ থাকবে না, পুরুষের টাক হতে হবে। এগুলো ওদের বান্ধব দ্বারা লেখা। তোমার যদি বাবা মরে যায়, ওই ব্রাহ্মণদের শাস্ত্রে লেখা আছে, মেয়ে ছেলে যে চুলের একদম নিচে দিয়ে 2 আঙুল কেটে ফেললে তা মিটে যাবে, আর বিটা ছেলেটার পুরো টাক হতে হবে। কেন জানো? ওই বাবাও জানে যদি লিখে যাই যে মেয়েটারও টাক হতে হবে, তাহলে কেউ মানবে না, কারণ মেয়ে ছেলে টাক হলি তার নিয়ে ঘর করে নাকি মানুষ? তাহলে ওরা বান্ডে বান্ডে ধরে ধরে লাগছে। কথা বুঝতেছ কি? আমার সমাজের মানুষের কি ছিল জানো? এরা ধর্মকে চালায়েছে এইভাবে, বাজে প্রথা করে। যারা অনুন্নত সম্প্রদায়ের মানুষ, তখন এই স্যুট প্যান্ট পরতো নাকি, লজ্জায় মরে যায়। তখন এদের পরার কি ছিল জানো? ওই যে মরা নিয়ে যাওয়ার সময় যে কাপড় দিয়ে ঢেকে যায় না, ওই অর্ধেক করে এদের পরতে হতো। এই জন্য এদের দোকাইতে কাপড় পরতো তখন। এইটা হচ্ছে এদের পরা ছিল, এরা অন্য কোনো বস্ত্র পরতে পারবে না। মানে ধরে বাড়তে এদের এগুলো করা হয়েছে ধর্মের নামে। একটা মেয়ে যদি রাস্তা দিয়ে যেত, আঁঠুর উপরে তার কাপড় পরতে হবে। যদি অনুন্নত সম্প্রদায়ের মেয়ে হয়, আঁঠুর উপরে কাপড় পরতে হবে, পায়ে ঝাঁটা বেঁধে যেতে হবে, গলায় গটি বেঁধে যেতে হবে। কেন? এই মেয়েরা পায়ে, এদের যদি রাস্তার উপরে পায়ের সাপের পরে ওদের নাকি পা পড়লে তাতে নাকি ওদের জাত চলে যেত, এই জন্য ঝাঁটা দিয়ে কোড়াতে কোড়াতে যেতে হতো, গটির মধ্যে থুতু ফেলে যেতে হতো। তাহলে তুমি যখন শিক্ষিত হয়েছো, তখন তুমি বুঝতে পারছো যে এইগুলো এরা নিজেরা স্বার্থের নেশী মানুষ, স্বার্থের জন্য এটা করেছে। এমনকি এখন অনেক ব্রাহ্মণ, উচ্চ বর্ণের অনেক মানুষ, তারাও নিজেরা স্বীকার করে, তারা শিক্ষিত, তারা নিজেরা স্বীকার করে যে এইগুলো আমার সমাজের মানুষ অন্যায় করেছে। মানুষের মধ্যে মানুষের এত ভেদাভেদ থাকবে কেন? অনেক ব্রাহ্মণ এখন তারা স্বীকার করে যেগুলো মোটেই ঠিক হয়নি। গুরুচাঁদ ঠাকুর বারবার বলেছিল, জানিস, শিক্ষিত যেদিন হবি নিজেরা লড়াই করতে পারবি, বুঝবি সেদিন তোরা কোথায় যাবি। আজকে কি নাই, শালা এমএলএ আছে, এমপি আছে, জজ আছে, ব্যারিস্টার আছে, উকিল আছে, মোক্তার আছে, মাস্টার আছে, যাদের 119 বছর আগে কিচ্ছু ছিল না, আজকে সব জায়গায় এরা। কথা ঠিক তো নাকি? এই জন্য লীলামৃতে লিখেছিল হরিচাঁদ ঠাকুর, কি বলেছিল? যশবন্ত পুত্র আমি নাম হরিচাঁদ, এবার করিব যত পতিত আবার। এদেশে আবাদি তোরা চিনলি না কেহ, মাটি যে অফলা থাকে এ বড় সন্দেহ। পতিত আবাদে আশায় এদেশেতে, কি ফল ফলিবে টের পাবি ভবিষ্যতে। 1906 সালের আগে একটা চাকরি নাই, আর এখন এমন কোন জায়গা নাই যে এগে চাকরি নাই। ভাবতে পারো তুমি? 300-র উপরে দেশে ডাঙ্কা বাজে এখন। আমেরিকায় তাই হরিবোল হয়, ডাঙ্কা বাজাইতে আর পাও না। আমেরিকায় হরিবোল হচ্ছে, অস্ট্রেলিয়ায় হরিবোল হচ্ছে। আর 100 বছর দেখতে দাও, হয়তো আমি থাকবো না, তুমি থাকবা না, পরবর্তী জেনারেশন তারা দেখে যাবে সারা বিশ্বব্যাপী এই ডাঙ্কার একটা রোল উঠবে। সারা বিশ্ব আবার হরি গুরুচাঁদের জয় গাবে। হরি বলো, হরি বল, হরি 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 বল, হরি বল। কারণ যে ধর্মে কোনো সুস্মার্গ নাই,
36 জাতি বসে এক পাতে খায়, কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানে তাই। মানুষ তো দূরের কথা, কুকুরের সাথে খাই। আর তোরা তো মানুষকে অবজ্ঞা করিস। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। গুরুচাঁদ ঠাকুর যদি না আসতো, কপালে যে তোমার কি হতো, এ জায়গা দাঁড়াই গান গাওয়া লাগতো না। জাটার বাড়ি খাইয়ে জাতি হতো, শালা শয়তান। আজকে এখানে বায়না দেশে যাদাই দেবে নে 25 দিক 30 দিক দেবে তো নাকি? এই টাকা পাওয়া লাগতো না, গান গাইয়ে টাকা নিয়ে বাড়ি যাওয়া লাগতো না। কি ওরে খাটিয়া মনে আছে বাংলাদেশের কথা? কি ওরে খাটিয়া এক ফসলে ধান হতো, ওই ধান কেটে বাড়ি আনতো। আর ধান কাটতো কিসে বসে জানো? হাড়ির উপরে বসে। দুই মানুষ জলের সমান জলে নামিয়ে হাড়ির উপরে বসে ধান কাটতো, ঠিক কিনা? তখন বাড়া এসে গান গাতো। ওরে কত গান শুনছি রে। ওরে মোগে বাড়ি যাইও শালি ধানের চিরা দিব, বসতে দিব পিড়ারে। মোগে বাড়ি যাইও বন্ধু রে, বন্ধু মোদের বাড়ি যাইও। ওরে শালি ধানের চিরা দিব, বসতে দিব পিড়ারে। মোদের বাড়ি যাইও বন্ধু রে। আগে গাতো না ওই হাড়ির পরে বসে, খেলাটা মনে পড়লি এখনো বুকের মধ্যে কামড় মারি ওঠে। পৌষ মাসে মা মাসি কি দেখছি শালা যে আশ্রয় পুজো করতো, কি আছে সেই দিন আর এখন নাই। বলি পয়সা হয়েছে, মানুষের সেই ভালোবাসা নাই। তখন ওই যে গাইতো আশ্রয় মাগি আশ্রয় মারে তোর পেশরাই চোর, তোর মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। পেশরাই মারে তোর পেশরাই চুল, তোর মাথায় বেঁধে দেব লাল ভাটির ভোল। আগে যে গ্লাসের মধ্যে বাটির ফুল দিয়ে গঙ্গায় ছেড়ে দিত, কি নদীতে ছেড়ে দিত, কেউ কুলোই দিয়ে ছাড়তো। কি এর কথা কোনো সাঁতা একটু হুহা দিবার না বেতাল হচ্ছে না, ঠিক বসে। আমি বলে আমার মনে পড়ে, আমি ওসব বুঝতাম না ছোটবেলা। মানে মাটা ওই যে সবাই মিলে গাতো হ্যাসরাই মা রে তোর। আমি একদিন গেছি হ্যাসরাই মা গিরে তোর। আমার মা কয়েছে হ্যাঁ বসি বুঝি না তো কত ছোট মানুষ তো। তখন খাইয়ে কোনো কাজ ছিল না তো, ওই এক ফসলে ধান আসতো। কত কষ্ট ছিল, তার মধ্যে একটা প্রেম ভালোবাসা ছিল সবার মধ্যে। ওই যে ধানের আগা কেটে কেটে এনে মারা নিজেরা পা দিয়ে পাড়াইছে। আমি আমার মারে দেখেছি আসতে, আমি আমার মারে দেখেছি ঘরের সালের বাতা ধরিয়ে দুই পা দিয়ে পাড়ায় পাড়াইয়ে ধান বার করিস। সেই ধান হাড়ির মধ্যে দিয়ে সিদ্ধ করে ঢেকিতে যাইয়ে বাইনিয়ে ফেন খাওয়া লোক আমি। আরে এখন কি সেই সব দিনের কথা, বেশি দিনের কথা নাকি, আজ থেকে 35 বছর আগের কথা। ঠিক বলছি কিনা? 35 বছর আগে কি ছিল সব জায়গা? মানুষ গুনিয়ে কোয়া যেত কয়টা লোক আছে। ড্যাপের খই খাওয়া লোক আছো, কেটা কেটা ড্যাপের খই খাইছে, পা দিয়ে দিলি উড়িয়ে চলে যায়। হরি বল। এর হাওয়ার আগে উড়িয়ে যায় ড্যাপের খই। শালুক খাইছো কেটা কেটা? শালুক খাওয়া লোক আছো? শালুক কারে কয় জানো? ওই যে নালির তলায়, ওই শাপলার তলায় অতইরম শালুক হয়ে পোড়াই আমরা খাইছি। ওরে শালা সোলা পোড়াইয়ে খাইয়ে মুখ কালা হয়ে বাড়িয়েছে। এত সোজা ভাত পাইছি নাকি আমরা? তাল গোটা খেয়ে পাইছি থাকা লোক আমরা। এত সংস্কৃত মন্ত্র কবা আসে নাই, খাইয়া বাসে নাই তো অত মন্ত্র কঞ্চে আসে।
এই জন্য হরিচাঁদ ঠাকুর সহজ সরল ধর্ম দিয়েছিলেন যে এরা এত কঠিন ধর্ম বুঝবে না, তালমাল দরকার নাই, অত রাগরাগিনী তোরা বুঝবি না, ওই ছোলা খাবি না ড্যাপের কই খাবি, এক তালে বাজার ডাঙ্কা বাজার হরিবোল কথা ইতি হবে, তোকে এত সময় নাই। কথা ঠিক তো? একটা নাম গান শিখতে গেলেও তার রাগরাগিনী দরকার। এরা রাগ শিখবে কবে? ওই ধান বাইনিয়ে খাবে না রাগ শিখতে যাবে? এই সমাজের একটা ভালো শিল্পী ছিল তখন, এখন শিশির আছে। আমি যদিও শিল্পীর মধ্যে না, যেটুক গাই তো নাকি। এখন আমার সমাজে বড় বড় শিল্পী হয়েছে, অনেক বিখ্যাত শিল্পী আমার সমাজে। এখন তখন একটা শিল্পী খুঁজে পাওয়া যেত না, কেন? ওই পাইছে থাকছে, সেটা গান শিখানিটা মাস্টার দেবে, যে পয়সা কোথায়? রাগ রাগিনী কিভাবে জানবা তুমি? আজকে আমার সমাজের একটা ছেলে আমি দেখলাম, প্রীতম না কে জান, জি বাংলায় গিয়েছে। আমার সমাজের মা ওই যে তুলিকা গঙ্গাধররা দেখলাম জি বাংলায় গিয়েছে। সাগরিকা, আমার এক ছেলে আছে সৌমিত্র, আমার সুরাজ এখন কবি গায়, এই যে আমার গণপতি, তারপরে আমার কিশোর আছে, আমার পলাশ আছে, আমার বাবলু, এরা ভালো হরিসঙ্গীত গায়। বাবলুর ভালো সুর, পলাশের ভালো সুর, স্বরূপ একজন, তাই না? এরা ভালো ভালো শিল্পী। আজকের দিনে তারা ভালো শিল্পী হয়েছে, তার কারণ তারা কিছু শিখতে পারছে, মা বাবার কিছু পয়সা হয়েছে। এইবার যদি এর মূলে হাত দিই, মূলে কিনা গুরু সাহেব এই জায়গাটা যদি তৈরি করে না দিত, তাহলে আজকে এরা কি শিক্ষিত হতে পারতো? এই গান শিখতে পারতো, ভালো জায়গা পেত? এই জন্য তার ঋণ জীবনে শোধ দেওয়া যায় না রে। 1911 সালে গুরুচাঁদ ঠাকুর সেন্সাস রিপোর্ট থেকে চন্ডাল গালি তুলে দিয়ে নমশূদ্র টাইটেল লিখেছিলেন। মির সাহেব কি সহজে হয়েছিল নাকি? মির সাহেব যেদিন ওরাকান দিয়ে আসলো, বলো তুমি নাকি ভগবান, তা তুমি যদি ভগবান হও, মাটির মূর্তি তো কথা কয়, একটু কও। বলে যে দুর্গা প্রতিমাটা আছে, এই দুর্গা প্রতিমাকে তুমি কান্দাতে পারো? বলে তুমি যদি ভগবান, তুমি যদি আমার যিশু হও, আমি মানি তোমারে, তুমি দেখাতে পারো এই মাটির প্রতিমা কাঁদে কিনা? একটু দেখাও তো আমারে। গুরুচাঁদ ঠাকুর বলে, তাই তুমি তাকায় দেখো তো কান্দে কিনা। যেই মাটির প্রতিমার দিকে তাকালো, দেখে যে মাটির প্রতিমা ঝরঝর করে চোখের জল পড়ছে। গুরুচাঁদ ঠাকুর বলছে, মির সাহেবকে বলছে তাকায় দেখো। মিট, আমার কিছু বলতে হবে না, তুমি তাকায় দেখো কাঁদে কি না। মির সাহেব যেই মাত্র তাকালো, দেখে যে মাটির প্রতিমা থেকে চোখের জল টপ 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 করে জড়ে। আরে বিদেশি বিদেশি মানুষ হয়ে বুঝলো মোর গুরুচাঁদের মহিমা, শিশির চিনতে পারলো না, অজ্ঞানতার নাই সীমা। বাবা তোমরা কি পাকর মতুয়াগণ, ধরি সবার শ্রীচরণ। কি পাকর মতুয়াগণ, ধরি সবার শ্রীচরণ। কি পাকর মতুয়াগণ, ধরি সবার শ্রীচরণ। অধম বলে ফেলো না আমার, সিএস মির সাহেবের যখন শশীবাবুর চাকরি হবে, সেই মুহূর্তে ওনার স্ত্রীর শরীর খারাপ। বললাম আমি বাড়ি যাবো। বলে তুমি চলে গেলে তো সর্বনাশ। বলে আমার স্ত্রীর শরীর খারাপ। বলে তুমি দেখবা ভালো আছে? বলে সত্যি ভালো আছে? বলে হ্যাঁ। বলে দেখা যায়? বলে হ্যাঁ যাই তো। বলে চলো। ছাদের উপরে নিয়ে গেল, মাথায় হাত দিল, দেখে যে অস্ট্রেলিয়ায় ওনার স্ত্রী বসে আছে। বলো প্রভু আমি একটু কথা বলে আসি। হাত সরাই নিয়ে বলো যে বাংলাদেশে আসো, টেয়ার পাও না তো? খালি খালি প্রমাণ করেছিল না। পায়ে ব্যান্ডেজ বেঁধে গুরুচাঁদ ঠাকুরের কাছে গেল, বলো বাবা আমার একটা ফোড়া হয়েছে, পরীক্ষা করতে। গুরুচাঁদ ঠাকুর বললো
ফোড়া হয়েছে তো? বললো হ্যাঁ। বলতে বাড়ি যাও, এই কয়দিন আর আসে না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর ভাবছি আমি পরীক্ষা করতে গেলাম, উনি অন্তর্যামী যদি হয় তাহলে আমার তো ফোড়া হয় নাই, আমি তো বেঁধে গেছিলাম, উনি বলে দেবে যে শয়তানি করিস কেন, কই তা তো বলতে পারলো না, উনি অন্তর্যামী না। আস্তে ব্যান্ডেজ নিয়ে গেলাম, তাহলে উনি তো বলবে কিচ্ছু হয় নাই, খালি খালি আইসিস, শয়তানি করিস। ঘরে গিয়ে ব্যান্ডেজ খুললো, দেখে যে এইরকম একটা মাল উঠেছে। বলে শালা বেতাল হয়ে গেছে। তাড়াতাড়ি এসে গুরুচার ঠাকুরে বলছে বাবা আমার ফোড়া হলো কেন? যে সব জায়গায় শয়তানি চলে না, বোঝো না? বলে তাহলে কি হবে? বলে সকালবেলা ঠিক হয়ে যাবে। বলে আমি মানি তুমি ভগবান। পরীক্ষা কম দিয়েছিল নাকি, এরকম মনে হয় নাকি? তালতলা যেদিন 35 টাকা আনতে গেল চন্ডাল গালি মুচনের জন্য, তালতলা খালে খালি একটা বৈঠা দিয়ে বাড়ি দিয়েছিল, তুফান শুরু হয়ে গেছিল। মরা খালে নতুন জোয়ার শুরু হয়ে তুফান শুরু হয়েছিল। তালতলার মানুষ সেদিন দেখেছিল রুদ্র মূর্তি ধরে গুরুচাঁদ ঠাকুর দাঁড়িয়েছিল। হাজার হাজার প্রমাণ দিয়েছে গুরুচাঁদ ঠাকুর। কোথায় বার্মা দেশে ডাক্তার তারিণী বল আম খাচ্ছে, আর ওরা কান্দি বসে গুরুচাঁদ ঠাকুরের বিচরণে এক জায়গায় আমের গন্ধ সরে গেছে। বিচরণ বলছে বাবা আমের গন্ধ পাই কেন? বলে বার্মায় বসে তারিণী আমারে আম খাওয়াচ্ছে, তাই আম খাচ্ছে। ভক্ত এখান থেকেও খাওয়াতে পারে যদি মন সপে দেয় তার চরণ করে। তাহলে তিনি যে ভগবান কত যে আছে তার প্রমাণ এই এক। আর সমাজ উন্নয়নে প্রত্যেকটা জায়গায় তার অবদান। এ সারা রাত বললি শেষ হয় না।